আপনাদের সবাইকে স্বাগত আপনাদেরই প্রিয় পরিবার চায়ের ঠেকে। এখানে আপনারা শুনতে পাবেন ভিন্ন স্বাদের কিছু গল্পের সমাহার। বিশেষ সতর্কবার্তা, এই চ্যানেল কোনো রকম কুসংস্কারে বিশ্বাসী নয়। আমরা কোনো রকম ভূত প্রেত বা অলৌকিকত্বে বিশ্বাসী নই। আপনারা নিখাত গল্প শোনার আনন্দে গল্প শুনুন এবং সকল প্রকার কুসংস্কার থেকে বিরত থাকুন। ধন্যবাদ। প্রথম পর্বে আপনারা শুনলেন যে গল্পের প্রধান চরিত্র অসিতের সাথে রেলওয়ে ক্রসিংয়ে হঠাৎ এক পাগলির দেখা। পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত উচ্চারণের মন্ত্র শুনে অসিতের মনে প্রশ্ন জাগে, আসলে পাগলি কে? তারপর মেয়েটা কে? ভাবে ভাবে তো মনে হচ্ছিল সম্ভ্রান্ত ঘরের কেউ। হয়তো ওই ডিফর্মিটির জন্যেই বিয়ে থা হয়নি কিছু। সেই সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল। অন্য গাড়িগুলো ততক্ষণে বেরিয়ে গিয়েছে। রাস্তা এখন একদম ফাঁকা। লেভেল ক্রসিংয়ের সামনে এসে লাইনটা পেরোতে যাব, হঠাৎই একটা বিচিত্র শব্দ করে আমাদের গাড়ি থেমে গেল। মনে হলো কেউ যেন দুপ করে কেঁদে উঠল। সত্যি বলছি, গাড়ি থেকে ওরকম শব্দ বেরোতে পারে আমার ধারণা ছিল না। তারপরেই গাড়ি ঢালবে পিছনে গড়াতে শুরু করলো। কোনো রকমে ঠেকা দিয়ে সহদেব গাড়ি দাঁড় করালো। তারপর চাবি ঘুরিয়ে যতই চেষ্টা করলো, গাড়ি স্টার্ট আর হলো না। বাধ্য হয়ে নিচে নেমে বনেট খুলে দেখতে থাকলো কি হয়েছে। ভেতরের কলকবজা নাড়াচাড়া করছে, আর ঠিক সেই সময় আমাদের সামনে লেভেল ক্রসিংয়ের গেটটা নেমে আসতে থাকলো পুনরায়। উফ, আবার একটা ট্রেন, নিজের মনেই বলে উঠলাম। আর তার উত্তরে কানের কাছে কেউ যেন হিস হিস করে বলে উঠল, কোথায় যাচ্ছিস? আয় না আমার কাছে, থাকবি। চমকে তাকিয়ে দেখি সেই পাগলি আবার এসে দাঁড়িয়েছে। তখনকার সাজের চেয়ে যেন একটু অন্য রকম লাগছে। আমি হাঁ করে তাকিয়ে রইলাম ওর দিকে। নীল রঙটা আগের চেয়ে আরও জলজল করছে বেশি। মনে হচ্ছে বেশিক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলে চোখ বোধহয় ঝলসে যাবে। চুলগুলোকেই বা ওরকম উৎকট লাল রং করেছে কি করে কে জানে। স্যার, কোথাও তো কিছু চোখে পড়ছে না। ইঞ্জিন দেখতে দেখতে সহদেব বলল, তুমি আবার এসেছো? ওদিকে যাও, স্যারকে বিরক্ত করো না। শেষ কথাটা ছিল পাগলির উদ্দেশ্যে। এটা শুনে সে এক অদ্ভুত ভঙ্গিতে সর্বাঙ্গ দুলিয়ে হাসতে শুরু করলো। তারপর কেমন একটা ঘর ঘরে স্বরে বলে উঠল, তুমি স্যার? স্যার হলে খুব ক্ষমতা হয় না? আমার সঙ্গে থাকবে? এই শেষ কথাটাতে আমার গাটা কেমন শিরশির করে উঠল। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না কখনো। বিকট স্বরে গেয়ে উঠে বুক চাপড়াতে থাকলো, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। কোথায় যাচ্ছিস? গান থামিয়ে প্রশ্ন করল সে। আমার নড়াচড়ার কোনো ক্ষমতা নেই। ওর দিকে সম্মোহিতের মতন তাকিয়ে রয়েছি। জিভটা এমনই ভারী হয়েছে আর ঠোঁট এমনই আটকে গিয়েছে যে মুখ থেকে একটাও শব্দ বেরোলো না। পাগলি অনেক কথাই বলে যাচ্ছে, আমি স্তব্ধ হয়ে শুনে যাচ্ছি। এমনই অবস্থায় পড়েছি যে ট্রেন কখন বেরিয়ে গিয়েছে তা খেয়াল করিনি। এমন একটা ঘোরের মধ্যে রয়েছি। সম্বিত ফিরল সহদেবের কথায়, স্যার একটা কথা বলি, কিছু মনে নিয়েন না। ওরকম হুটহাট করে নেমে পড়বেন না। ওই পাগলি ভালো না। ওর মধ্যে এমন শক্তি আছে যে চাইলে সর্বনাশ করে ছাড়তে পারে আপনার। আমার মনে পড়ল পাগলির কথা, কেবল তো ঘুরেই মরছিস, তাও শখ মেটে না। সব ছাড়, আমার কাছে থেকে যা। শুনতে শুনতে কেমন যেন গাটা শিরশির করে উঠল। সেই সঙ্গে এটাও মনে হচ্ছিল যে সত্যিই তো, রোজ সকাল থেকে যে অফিস আর এই যে গাধার খাটনি, কি লাভ? কেন করছি? কার জন্যেই বা করছি? বউ ছেলে মা বাবা এরা কি সত্যিই কেউ কারো? এই যদি আমি আজ এখানে মরে পড়ে থাকি, ওদের কি কিছু আসবে যাবে? তার চেয়ে অবারিত মাঠের মধ্যে পাথরের ওপরে ওই মেয়েটার পাশে চুপ করে বসে থাকায় অনেক শান্তি। সত্যি বলছি, ওই মেয়েটাকে ছেড়ে আসতে তখন রীতিমতো মন কেমন করছে। সহদেবকে জিজ্ঞাসা করলাম, মেয়েটাকে চেনো? চিনি মানে ওই রাস্তায় যাওয়ার সময় দেখেছি স্যার। কোথায় থাকে কে জানে, তবে আশেপাশের লোকেরা ওকে ঘাঁটায় না। মানে দেখবেন, পাগল দেখলে লোকে বিরক্ত করে, একে কিন্তু কেউ বিরক্ত করে না, বরং এড়িয়ে চলে। মেয়েটা ভালো না স্যার, ওর পাল্লায় পড়লে নাকি সর্বনাশ করে ছাড়ে। তাই? হ্যাঁ স্যার, সহদেব বলল। আমার তো মনে হচ্ছে গাড়িটাকে ওই পাগলি টুকটাক করে আটকে দিয়েছিল, তাই না? আমার তখন এমন অবস্থা যে ওর কথার একটুও অবিশ্বাস হলো না। কি হয়েছিল গাড়িতে? বুঝতে পারলাম না স্যার, সবই তো ঠিক ছিল।
দেখলেন তো স্টার্টও নিয়ে নিল দিব্যি, সহদেব বলল। লেভেল ক্রসিং থেকে প্রায় আধ ঘন্টার মতো লাগলো। পুরো রাস্তাটাই ওই মেয়েটা আমার মাথার ভেতরে জেগে রইল। কিছুতেই ওকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি না। আর সেই সঙ্গে প্রবল ইচ্ছে শুরু হলো মেয়েটাকে আরেকবার দেখার। খালি মনে হচ্ছে যে ফেরার সময়ও যদি ওর সঙ্গে দেখা হয় তো বেশ হয়। বড় রাস্তা থেকে ডান দিকে ঢুকে অনেকটা গিয়ে কলাবনি গ্রাম। একটা জায়গার পরে গাড়ি আর এগোলো না। সহদেবকে গাড়িতে পাহারায় রেখে নেমে পড়লাম। আসলে মনে হচ্ছিল আমি যেন আমার পূর্বজন্মের জীবনটাকে ছুঁতে যাচ্ছি। এর মধ্যে দ্বিতীয় কারো উপস্থিতি একদমই বাঞ্ছনীয় নয়। 30 বছরে অনেকটাই পাল্টে গিয়েছে জায়গাটা। অনেক নতুন নতুন ঘরবাড়ি হয়েছে। চিনতে না পেরে একজনকে জিজ্ঞাসা করলাম, বাগলদের বাড়িটা কোন দিকে বলতে পারেন? সে বেশ অবাক চোখে তাকিয়ে থেকে বলল, সে তো ভেঙে পড়ে আছে, সেখানে তো কেউ থাকে না। জানি তো, আমি বললাম, কিন্তু দরকার আছে। কোন দিক দিয়ে যাব? সে হাত তুলে পথ দেখিয়ে দিল, কিন্তু তারপরেও বলল, সন্দেহ আসছে, জায়গাটা কিন্তু ভালো নয়। আমার মাথায় তখন গত জন্মের কাহিনীরা হাতছানি দিচ্ছে। সরু রাস্তা ধরে ঝোপঝাড়ের পাশ দিয়ে একলাই এগিয়ে না গিয়ে আমার উপায় নেই। কিন্তু আমার স্মৃতির প্রাসাদের সামনে এসে প্রথমেই মনে হলো, এটা কি সেই জমিদার বাড়ি নাকি কোনো আর্কিওলজিক্যাল সাইট? ভাঙা পাঁচিলের লাগোয়া একটাই ঘর শুধু বেঁচে আছে, আর তার চারপাশে শুধু ইটের ঢিবি। ত্রিসীমানায় কেউ নেই। হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে ছোটবেলার সঙ্গে মেলাতে চেষ্টা করলাম এবং বুঝলাম যে এখানে এসে খুব ভুল করে ফেলেছি। আমার শৈশবের অমলতাকে নির্মমভাবে মেরে ফেলা ছাড়া এই আশায় কোনো লাভ হয়নি। তখন বিকেল শেষ হয়ে আসছে। শীতের সন্ধে এমনিতেই ঝুপ করে নামে, কাজেই যে কোনো মুহূর্তে অন্ধকার নেমে আসবে। এই অবস্থায় সেই ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে আমার বুক ঢিপ ঢিপ করে উঠল। এই প্রথম আমার মনে হলো সন্ধেবেলায় এরকম একটা ভাঙা পরিত্যক্ত বাড়িতে একলা এসে ভুল করে ফেলেছি। সঞ্জয় বলেছিল যে গোটা বংশ বিলুপ্ত হয়ে গিয়েছে। তাদের অতৃপ্ত আত্মারা যদি এখন দল বেঁধে নেমে আসে, আমার আর কিছু করার থাকবে না। সহদেবটাকে যে কেন আনলাম না, এই ধ্বংসস্তূপের প্রহরী সেই আত পাগলা কার্তিকই বা কই? ঠিক তখনই ভাঙা পাঁচিলের একটা পাশে হঠাৎ যেন একটা আলোর রেখা জ্বলে উঠল। তারপরেই দেখলাম একটা আধবুড়ো লোক মাথা থেকে কাঁচা পাকা জটা ঘাড়ে লতিয়ে নেমেছে। হাতে একটা মোমবাতি নিয়ে এগিয়ে আসছে আমার দিকে। এই শীতেও তার গায়ে স্রেফ একটা চাদর জড়ানো। বেরিয়ে থাকা খোলা কাঁধ আর বাহু দেখে বুঝলাম। আমার সামনে এসে খুব স্বাভাবিক স্বরে বলল, আরে অসিত না, আয়, ভালো আছিস? গলার স্বরেই বুঝলাম কার্তিক, আমাদের সেই কেতো। একই চেহারা করেছে, এত বুড়ো হয়ে গেল কি করে? এইটুকু মনে হওয়ার পরেই আমার সারা গায়ে একটা শিহরণ খেলে গেল। 30 বছর পার হয়ে এসেও এই আলো আধারিতে ও আমাকে চিনল কি করে? এমন সহজভাবে বলছে যেন আমার আসার কথাই ছিল। একবার মনে হলো নিশ্চয়ই সঞ্জয় আগেভাগে জানিয়ে রেখেছে, কিন্তু পরক্ষণেই আবার মনে হলো যে যদি জানিয়ে রেখেও থাকে, আজকেই যে আসবো আর এই সময়ে আসবো সেটা জানলো কি করে ও? তাছাড়া জানিয়ে রাখলেও ও তো নিশ্চয়ই আমার নাম বলেনি, বলেছে যে ওর চেনা কেউ আসবে। তাহলে ও আমাকে চিনতে পারলো কি করে? বুকের কাছটা কেমন গুড়গুড় করে উঠল।